সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মত আয়োজনের আজকে। এবং সেখানে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটা হচ্ছে সংস্কার, নির্বাচন এবং জনগণের প্রত্যাশা। এই বিষয়টির উপরেই আমরা আমাদের আলোচনাটা বেগবান করব এবং আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। আরও যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন মুন্নি এবং রয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাচ্ছি এবং শুরুটা করতে চাচ্ছি জনগণের প্রত্যাশা যেহেতু রয়েছে আমাদের আজকের শিরোনামে। সেখানে জুলাই যে ঘোষণাপত্র, যেটা 31 ডিসেম্বর ঘোষণা করা হবে, এরকম একটি ঘোষণা ইতিমধ্যেই আমরা গণমাধ্যমে পেয়েছি। সেই ঘোষণাপত্রে যা থাকছে এবং জনগণের প্রত্যাশা, মানে কতটা আসলে মিলিয়ে নিতে পারি আমরা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে ঘোষণাপত্রের কথা যেটা এসছে, এটা কিন্তু আসলে গত 5 মাস ধরে অনলাইনে অফলাইনে বিভিন্ন সভায় সেমিনারে আলোচনাতে মোটামুটি চলে এসছে। ওটা পাওয়ার পরে পড়ে আপনার কাছে মনে হবে না যে ওখানে এমন কিছু বলা হচ্ছে যেটা আপনি অলরেডি শোনেন নাই, পড়েন নাই, জানেন না, অথবা ভাবেন নাই, অথবা আপনি এটার সাথে একমত না। আমি মনে করছি না আর কি। আমি বোধ করছি যে এটা অলরেডি আমাদের কালেকটিভ যে মেমোরি, আমাদের যে কালেকটিভ স্ট্রাগল গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এখানে এটা অলরেডি রিফ্লেক্টেড হয়ে যাবে। তা আমি ধারণা করছি এখানে কি কি থাকতে পারে। প্রথম কথা হচ্ছে, আমি যেটা বোধ করছি এখানে থাকবে সেটা হচ্ছে যে আমাদের মুক্তির যে লড়াই, শত শত বছরের লড়াই, এই লড়াইয়ের একটা স্বীকৃতি থাকবে। 1957 সালে যে দেখেন যে আমাদের পূর্বপুরুষরা পলাশির প্রান্তরে পরাজিত হয়েছে, কিন্তু যুদ্ধে পরাজিত হওয়ার মতো ছিলাম না আমরা ব্রিটিশ কলোনিতে পরিণত হলাম। 1793 সালে ব্রিটিশরা জমিদারি বন্দোবস্ত চাপিয়ে দিল। বাংলাদেশ সহ এই বঙ্গীয় জনপদে নিম্নবর্ণের হিন্দু এবং মুসলমানরা তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হইলেন সাডেনলি। 2 টিয়ার কলোনাইজেশন আসলো, আপনার ব্রিটিশ এবং আপার কাস্ট হিন্দু যারা ছিলেন। এরপরে 1857 সালে দেখেন আমাদের যে প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন, এবং যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়, আসলে আজাদির আন্দোলন, প্রথম আজাদির আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মুসলিম লীগ প্রতিষ্ঠা, পাকিস্তান আন্দোলন, জমিদারি প্রথা বিলোপ করা হইল পাকিস্তান আন্দোলনের পরে, পাকিস্তান রাষ্ট্র হবার পরে 1949, 50, 51 মিলিয়ে। এরপরে আমাদের 71-এর মুক্তির লড়াই। তো এই যে একটা জাতি হয়ে উঠবার যে শত শত বছরের লড়াই, এই লড়াইটার একটা স্বীকৃতি এখানে থাকবে বলে আমি আশা করছি। এবং 2024-এর ঠিক একই রকম এই জাতি হয়ে উঠবার যে মুক্তির লড়াই, এই লড়াইয়ের আর একটা মাইল ফলক হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। দ্বিতীয়ত আমি বোধ করছি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে জাতীয় শত্রু মিত্রর প্রশ্ন থাকবে, যে এই বাংলাদেশ রাষ্ট্র হয়ে উঠবার ক্ষেত্রে কারা কারা আমার শত্রু, কারা কারা এই রাষ্ট্রটাকে বারবার পিছনে ফিরিয়ে নিতে চেয়েছে, কারা কারা আমাদের রাষ্ট্রটাকে রাষ্ট্র হতে দেয় নাই গত 53 বছর, কারা কারা এই রাষ্ট্রের নাগরিকদেরকে ন্যূনতম মানবিক মর্যাদা দেয় নাই, কারা কারা এই রাষ্ট্রটা, কোন কোন রাজবংশ এই মালিকানাটা জাল দলিল করে কিনে নিয়েছে, কারা কারা এই রাষ্ট্রের নাগরিককে তুচ্ছ পশু সাপেক্ষে ট্রিট করেছে গত 16 বছর। এই যে মুক্তির লড়াইয়ের জাতীয় শত্রু মিত্রর, দেশি শত্রু এবং বিদেশি শত্রু, তাদের ব্যাপারে একটা ইন্ডিকেশন থাকবে। এই মুক্তির লড়াইতে থাকবে যে 1971 সালে যে আমার লড়াইটা হয়েছে, আমার যে একটা রিপাবলিক রাষ্ট্র ঘোষণাপত্রে করবার যে আকাঙ্ক্ষা ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা রাষ্ট্র কাঠামো আমি তৈরি করব, সেটা যে পারি নাই, কেন পারলাম না, কোথায় কোথায় আমার গলতি ছিল, কোথায় কোথায় জাতি পথ হারিয়ে ফেলেছে, সেই আলোচনার এখানে থাকবে বলে আমি বোধ করি। আমি বোধ করছি এখানে যে যুদ্ধের পরে 72-এর সংবিধানটা যেভাবে কোনো রকম জনমতের তোয়াক্কা না করে আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে সেখানে ন্যূনতম পর্যন্ত অ্যাকোমোডেট করা হয় নাই, জাতিসত্তার লড়াইটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। চাকমাকে বাঙালি বলা হচ্ছে, যারা উর্দুভাষী ছিলেন তাদেরকে বাঙালি পরিচয় দেওয়া হচ্ছে। এই লড়াইয়ে একটা ইনক্লুসিভ জায়গা তারা বোধ করি দেবেন। এরপরে আমি ওই ঘোষণাপত্রে দেখতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানে ছোট অবদান এবং বড় অবদান, 3 সপ্তাহের অবদান এবং 16 বছরের লড়াইয়ের অবদান, প্রত্যেকের অবদানকে তার জায়গা থেকে অ্যাকনলেজ করা হবে এই মুক্তির লড়াইতে। এই ঘোষণাপত্রে আমি দেখতে চাই যে গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, হাজার হাজার বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে যে লুটপাট হয়ে গেছে, এই লুণ্ঠিত সম্পদকে ফিরায় নিয়ে আসা
এবং আগামী দিনের জন্য যে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবার লড়াই, যেন আর কোনো দিন আমার মানবাধিকার লঙ্ঘন না হয়, আর কোনো দিন যেন আমাদের কাউকে গুম খুনের শিকার হতে না হয়, আর কোনো দিন যেন আমার টাকা বিদেশে চলে না যায়, আর কোনো দিন আমার এমপি মন্ত্রীরা যেন ব্যাংক ডাকাতি করে বিদেশে বাড়ি না করে, তার একটা বন্দোবস্তের লড়াই থাকতে হবে। এখানে আমরা ঘোষণাপত্রে দেখতে চাই যে 2011 সালে কোনো ম্যান্ডেট ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে জুডিশিয়ালি এবং পলিটিক্যালি বাংলাদেশ রাষ্ট্রকে যে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিল, এই যে আমার একটা গ্রহণযোগ্য বন্দোবস্ত ছিল সেই 90-91 থেকে শুরু করে, যে কিভাবে একটা অরাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনকালীন সরকারটা গঠিত হবে এবং পরিচালিত হবে, এই বন্দোবস্তকে ফেলে দিয়েছে। অতএব সেইখানে আমি দেখতে চাই যে এই বন্দোবস্তগুলো কিভাবে সেই হবে। প্রত্যাশাগুলো আপনার রয়েছে, আমরা দেখতেছি যে এই প্রত্যাশাগুলোর একটা সম্মিলন যেন এখানে এই ঘোষণাপত্রে থাকে, এটা আমি আকাঙ্ক্ষা করছি। জি, সেক্ষেত্রে আমি একটু এই পর্যায়ে আসি। ফাইমা নাসরিন মুন্নি, আপনার কাছে এই যে 31 ডিসেম্বর যেটা একদম সেই ঘোষণা আকারে পেতে যাচ্ছি আমরা, ঘোষণাপত্র, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যদি 72-এর সংবিধান, যেটা এতক্ষণ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন, তার প্রত্যাশার কথাগুলো তিনি বলছিলেন, 72-এর সংবিধান যে কথাটা তিনি বললেন, এবং এই ঘোষণাপত্র এবং 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্র, অনেকেই বলে থাকেন 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্রের একটা প্রতিফলন ছিল বা পুরোপুরিটাই ছিল, অনেকে নানানভাবে বলে থাকেন যে যার মতো করে 72-এর সংবিধানে। তাহলে কি এই ঘোষণাপত্র ওই ঘোষণাপত্রকে বাতিল করবে কিনা 71-এর স্বাধীনতার ঘোষণাপত্র? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যিনি আছেন, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আমরা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের আমাদের গণতন্ত্রের যে প্রত্যাশা জনগণের, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, মানবাধিকার যে বিষয়গুলো, এবং সবচাইতে বড় কথা ভয়ঙ্কর বৈষম্যের যে শিকার আমরা কন্টিনিউয়াসলি এবং কনসিস্টেন্টলি হয়ে এসেছি, ওইটার পরিপ্রেক্ষিতেই কিন্তু মুক্তিযুদ্ধ 47-এর পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে দানা বেঁধে উঠেছিল, যে বিভিন্ন সময়ে বিভিন্ন 66, 69, 71, তারও আগে 52 ভাষা আন্দোলন, তারও আগে, এভাবে ধীরে ধীরে ঐতিহাসিক যেই প্রেক্ষাপটগুলো আমাদের আছে, এখন তার পরবর্তীতে আমরা যেই মূল বিষয়টা ছিল যে এই রাষ্ট্রটার মালিক হবে জনগণ, এখন বিভিন্ন চড়াই উতরাই গণতান্ত্রিক পথে আমাদের যে অভিযাত্রা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের যে অপেক্ষাকৃত গ্রহণযোগ্য নির্বাচনগুলো, এবং পরবর্তীতে ফ্যাসিবাদের যেই থাবা আমরা এবার দেখলাম 2008 থেকে কন্টিনিউয়াসলি এই 24 পর্যন্ত, এবং 24-এর জুলাই আগস্টে এই যে হাজার হাজার ছাত্র এবং জনতার রক্তের উপর যেই দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা বলছি, একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল আওয়ামী লীগ, ফ্যাসিবাদের দোসর ছিল তারা গণতন্ত্রকে একদম বুড়ো আঙুল দেখিয়ে স্বৈরতন্ত্র এবং সেই সাথে একদলীয়, ওই যে অতীতের বাকশালী যেই চরিত্রটা ছিল, তাদের বাকশাল কায়েম করেছিল যেমন 75-এ, একইভাবে তারা এবারও কিন্তু ওই বিভিন্ন কালো আইন, আমাদের জনগণের যে মৌলিক অধিকার, রাজনৈতিক দলগুলোর যে অধিকার, সভা সমাবেশ, কথা বলবার অধিকার, মুক্ত চিন্তা, মত প্রকাশের, এগুলোর কিছুই তারা রাখেনি। এখন এই রাষ্ট্রটাকে বর্তমানে যে তরুণ নেতৃত্ব, ছাত্র এবং জনতা, তারা যে মেরামত করবার একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, তারা রাষ্ট্রটাকে পুনর্গঠনের কথা বলছে। আমরা চাই যে বাংলাদেশের রাষ্ট্রটার যেই মালিকানা, এই মালিকানাটা আবার জনগণের হাতে ফেরত যাক। দেখেন, একটা দল হিসেবে বলি যে বিএনপি কিন্তু কখনোই সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়নি। আপনি জানেন যে আমাদের দেশনেত্রী ভিশন 2030, এইটা বহু আগে উনি কিন্তু ঘোষণা করেছিলেন, যেখানে ক্ষমতার ভারসাম্য বলুন, যেহেতু আপনি জানেন যে এককেন্দ্রিক ক্ষমতা পুঞ্জীভূত ছিল প্রধানমন্ত্রী ওনার একক হাতে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে যে ভারসাম্যের কথা বলছেন, সেটা ছিল না কখনোই। তো আমরা 1 দশকের বেশি সময় ধরে যখন এই জিনিসগুলো, এবং আরও দীর্ঘ সময় বিভিন্ন সময় তো হোঁচট খেয়েছে, আমরা যে দেখে এসছি
এই বছর দুয়েক আগে যখন আমরা 31 দফা দিলাম, এটাও কিন্তু পুরোপুরি সংস্কার, রাষ্ট্রের মেরামত, এই রাষ্ট্রটার সংস্কার যে অত্যন্ত জরুরি, সেই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করেছি যে দেখেন, সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে একটা হীন আলটেরিয়ার মোটিভ, হীন একটা উদ্দেশ্যে সংবিধান এটাকে 17 বার সংশোধন কাটাছেঁড়া করে যেই জায়গাটায় নিয়ে দাঁড়িয়েছে, সেখানে সংবিধানটা রেখে আপনার দেখা যাচ্ছে যে গণতন্ত্রের পথে না হেঁটে আওয়ামী লীগ ফ্যাসিবাদের যেই দোসর, তারা উল্টো দিকে হেঁটেছে। কাজেই আমরা মনে করি যে মানুষের জন্য সংবিধান, সেই কারণেই আমরা সংবিধান সংস্কার কমিশন গঠন করবার কথা বহু আগে আমরা বলেছি, এবং সাংবিধানিক সংশোধনী পরিবর্তন, আপনি জানেন যে 60-এর বেশি আমরা কিন্তু ওই সংবিধান সংশোধন করবার যে সুপারিশ, সেটা আমরা ইতিমধ্যেই দিয়েছি, এবং রেফারেন্ডাম সেটাও আপনি জানেন যে গণভোট সেটা যেটা বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ, সেটা আবার ফেরত এসছে। আমরা বলি কি যে প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাচ্ছি না। আপনি জানেন যে একটা জাতি রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে ইনক্লুসিভ হতে হয়, সবাইকে নিয়ে। হ্যাঁ, আমরা ফ্যাসিবাদটাকে বাদ রেখে বলছি আমি, হ্যাঁ, যে আমরা অন্য যারা আছে, যে কোনো রকম প্রতিশোধ, কোনো রকম প্রতিহিংসা না, বিএনপি আমরা সেটা মনে করি না। আমরা বলেছি গণতন্ত্র আর ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা জন্য স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটা স্থায়ী সাংবিধানিক রূপ দেওয়ার কথা। আমরা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এই ব্যবস্থাটাকে চেয়েছি, আবার যেটা এসছে আপনি দেখেছেন বোধহয়, ইতিমধ্যে এসছে। এখন প্রজাতন্ত্রে আপনার রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, তাদের মধ্যে ভয়ঙ্কর যে ইমব্যালেন্স অফ পাওয়ার যেটা ছিল, সেটাকে আমরা বলেছি একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনারা আমি একটু ইন্টারাপ্ট করে আপনাকে একটু জানতেই চাই যে সেক্ষেত্রে 72 সংবিধানের একদম পুরোপুরি বাতিল চান কিনা, নাকি সেখানে সংশোধন চান? কারণ যেহেতু আমি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি উক্তি, উনি যেটা বলেছেন যে মুজিববাদী সংবিধানকে একদম কবরস্থ ঘোষণা করা হবে এই 31 ডিসেম্বরে, যে জুলাই ঘোষণাপত্র আসবে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, তার মধ্য দিয়ে সেক্ষেত্রে 72 সংবিধানকে একদম কবর রচনা করা হবে। আপনারাও সেটা চাচ্ছেন কিনা, বা প্রত্যাশা বিএনপির পক্ষ থেকে সেরকম রয়েছে কিনা? এটা আমাদের দলের যারা নীতি নির্ধারক আছেন, আমাদের দলের অ্যাক্টিং চেয়ার আছেন, এবং সেই সাথে মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটির ওনারা এই বিষয়টা সঠিকভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণ, বর্তমানে যে পরিপ্রেক্ষিত, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, বিপ্লব যেটাই আমরা বলি, যে নামেই আমরা ডাকি, এখন সংবিধানের অধীনে শপথ যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারটা নিয়েছে, এখন বিপ্লবী সরকার বলে নিজেদেরকে ঘোষণা করা, কিংবা বিপ্লবী সরকারের ইতিহাস যেখানে বলে অন্যান্য যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে একটা বিপ্লবী সরকারের, হ্যাঁ, মনে করেন যে শহীদ মিনারে শপথ নেয়া, কিংবা স্মৃতিসৌধ যেটা আছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ, সেখানে, কিংবা তাহলে আপনারা মানে দলের পক্ষ থেকে, কারণ দলের নির্ধারণী পর্যায়ে যেহেতু আপনিও রয়েছেন, দলের পক্ষ থেকে একদম পুরোপুরি ওখানে, এটা আমরা বলেছি যে এটা আমি যেটা বলতে চাচ্ছি যে এই বিষয়টা আমাদের দলের নীতি নির্ধারক পর্যায় থেকেই ব্যাখ্যা এবং বিশ্লেষণ, সেটা ওনারা দিচ্ছেন, এবং আরো ভবিষ্যতে আরো সুস্পষ্টভাবে আসবেন। আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনার কাছে আসতে চাই। আপনি আপনার আগের বক্তব্যে বলেছেন যে দেশের শত্রুকে মিত্রকে এটাও একদম স্পষ্ট করা হবে, সেটা আপনি প্রত্যাশা করছেন। সেক্ষেত্রে অনেকের মানে এই জায়গাটায় আপনি যেমন করে প্রত্যাশা করলেন, অনেকেও বলছে যে যারা রয়েছেন রাজনীতিতে, তারা বলছেন যে এটা স্পষ্ট যদি করা হয়, শত্রুকে মিত্রকে এটা চেনা দরকার দেশের জনগণের। সেক্ষেত্রে সেটা কি 1947-এর পর থেকে শত্রুমিত্র চেনা হবে, নাকি 2024-এ এসে, যেমন ফ্যাসিস্ট যদি বলি, পতিত সরকার হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সেই বিবেচনায় শত্রুমিত্র চেনানো হবে? কোনটা? সার্টেনলি আমার 53 বছরের, কারণ আমার রাষ্ট্রটা তো বর্তমান স্বাধীনতার পরবর্তী সময় থেকে, যে 71 পরবর্তী বাস্তবতা থেকে আপনি 53 বছরের হিস্ট্রি জাজ করে এসে একটা কনক্লুশনে আসার মতো অবস্থা আমরা চলে এসেছি।
আমাদের জাতীয় শত্রু মিত্র কারা, কারা বাংলাদেশকে বারবার পিছিয়ে দিয়েছে। এখন সেটা আপনি নাম ধরে বলেন অথবা আকার ইঙ্গিতে বলেন, সেটা কোন ফ্রেমে তারা বলবে সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমাদের জায়গা থেকে এটা খুব পরিষ্কার, একটা রাষ্ট্র শত্রু সাপেক্ষে নির্মিত হয়, একটা রাষ্ট্র বন্ধু সাপেক্ষে হয় না। বন্ধুর জমির পাশেতে কেউ আইল উঠায় না। প্রত্যেকটা কৃষক তার নিজের জমির সীমানাটা আইল দিয়ে ঠিক করে দেন, কারণ তিনি চান না তার পাশের জমির যিনি মালিক তিনি তার জমিতে এসে ধান চাষ করুক। তো এই আইলের যে সীমানার যে রাষ্ট্র, এই সীমান্তটা হচ্ছে ইটসেলফ প্রমাণ করে যে আমার পাশের রাষ্ট্রটা এ পটেনশিয়াল এনিমি। আমার রাষ্ট্রের সভারেন্টির কোয়েশ্চেনে সে পটেনশিয়ালি আমার শত্রু। অতএব ওই জায়গা থেকে শুরু করে 53 বছরে আমার জাতীয় স্বার্থ, আমার আত্মমর্যাদা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্বকে বারবার কারা প্রশ্নবিদ্ধ করেছে। সেই জায়গা থেকে জাতীয় শত্রু মৃত্যু নির্ধারিত হইতে হবে, এবং সেই জায়গাতেই হচ্ছে নাগরিক হয়ে ওঠার যে শর্তাবলী তৈরি হইতে হয়। যে একজন নাগরিক হয়ে ওঠার প্রথম শর্ত হচ্ছে যে আপনি কি জন্য এই দেশের নাগরিক এবং কেন আপনি আরেক দেশের নাগরিক নন। এই পার্থক্যটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক। কেন আপনি আরেক রাষ্ট্র আপনাকে ঢুকতে পাসপোর্ট দেখাইতে হয়, আপনাকে ভিসা নিতে হয়, কেন এই রাষ্ট্রে চলতে ফিরতে আপনার কোনো আইডি দরকার হয় না, কেন এই রাষ্ট্রে আপনি সাইবেরিয়ার পাখির মতো চলতে পারেন কিন্তু সীমানা ক্রস করলে আপনাকে বর্ডার গার্ড অথবা অন্য কোনো সীমান্ত বাহিনী আপনাকে মেরে ফেলবে। তো সেই সাপেক্ষেই রাষ্ট্র, সেই সাপেক্ষেই হচ্ছে নাগরিকত্ব। ব্যারিস্টার ফুয়াদ, আমি প্রশ্নটা আরেকটু স্পষ্ট করি, কারণ স্পষ্টভাষী হিসেবে আপনার একটি সুনাম রয়েছে এবং আমিও একটু সেভাবেই আমাদের দর্শকদের জন্য স্পষ্ট সেই বক্তব্যটা চাই। সেটা হচ্ছে স্বাধীনতার এই যে 53 বছর আপনি বললেন, 71 পরবর্তী সময় আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কে আমার শত্রু কে আমার মিত্র, সেই জায়গায় এক একটা সময় এক একজন এসে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ছিলেন, সেই যারা শাসন করেছেন, তারা এক একজন এক একভাবে শত্রু এবং মিত্র চিনিয়েছেন। সেই জায়গায় যারা বড় বেড়ে উঠেছে, আমার মতো যারা বেড়ে উঠেছে, তারা আসলে শত্রু এবং মিত্র এক এক সময় তো এক একজনকে চিনতে শুরু করেছে। তাহলে এইটা কি করে আমরা, আমি সহ আমার যা দর্শক রয়েছেন যারা এভাবে বেড়ে উঠেছে, কি করে আমরা স্পষ্ট হব সত্যিকার অর্থে আমার শত্রুকে আমার মিত্রকে? প্রশ্ন হচ্ছে এটা বোঝাটা খুব সহজ। আপনি যখন ক্লাসে ঢোকেন, স্কুলে কলেজে, তখন কে আপনাকে অপমানিত করে, কে আপনাকে বন্ধুত্বের সাথে আচরণ করে না, কে আপনার টিফিনটা চুরি করে খেয়ে ফেলছে, কে আপনাকে চটথাপ্পড় মারছে, কে আপনার খেলার সাথী না, কে আপনাকে শুধু আপনার কাছ থেকে নেয় কিন্তু দেয় না, আপনি এটা বুঝে যান। প্রশ্ন হচ্ছে আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে দিবেন। আমি তো প্রভাবিত হই আমার ক্লাসের অন্য সহপাঠীদের দ্বারা। হ্যাঁ, যদি প্রভাবিত হন তাহলে আপনি তো ভালো বন্ধু দ্বারা প্রভাবিত হচ্ছেন। আবার যদি খারাপ বন্ধু দ্বারা প্রভাবিত হন, আপনি একসময় বুঝতে পারবেন যে আপনি আসলে কাজটা ঠিক করেন না এবং সে আসলে আপনার বন্ধু ছিল না। তাহলে 53 বছর পরে এসে যাদের চুলদাড়ি পেকে গেছে তাদের তো ইতিহাস থেকে এতটুকু বুঝবার সক্ষমতা তৈরি হবার কথা যে গত 53 বছরে কে আমার সাথে কি ধরনের আচরণ করেছে, বাংলাদেশ রাষ্ট্রের সাথে কারা কারা বেইমানি করেছে, কারা কারা আমার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বেইমানি করলো, কে আমাকে একটা রিপাবলিক রাষ্ট্র হইতে দিল না, কারা এটাকে একটা রাজবংশীয় শাসন ব্যবস্থায় পরিণত করলো, কোন কোন দেশ প্রত্যেক দিন আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে, আমাকে পানি দেয় না, আমাকে সীমান্তে মারে, আমার সাথে ব্যবসার উপরে সাম্যতা তৈরি করতে দিচ্ছে না, অবৈধভাবে নির্বাচনে উস্কানি দেয়, পার্টিকুলার রাজনৈতিক দলকে প্রমোট করে জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে। এটা তো ফ্যাকচুয়ালি কারেক্ট, বক্তব্যের বিষয়ে যাওয়ার দরকার নাই যে আমি বলছি অমুক শত্রু অমুক মিত্র, এটা না। ফ্যাক্টস কি বলছে, গত 53 বছরের ফ্যাক্টস। ইন্টারনালি দেখেন, মুক্তির লড়াইটা ছিল কি জন্য, যে একটা রাষ্ট্র হবে, আমার জনগণের রাষ্ট্র হবে। সংবিধানটা কার হয়েছে, আমার ঘোষণাপত্রে কি রিফ্লেক্টেড হয়েছে? ঘোষণাপত্রে বলা ছিল যে 3টা মূলনীতির উপর ভিত্তি করে রাষ্ট্র চলবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সংবিধানে আরও নতুন 4টা প্রিন্সিপাল যোগ করা হয়েছে। কই মুক্তির লড়াইতে তো এগুলো ছিল না, কোথায় পেলেন আপনি এগুলো? আপনি বললেন এই জনগোষ্ঠী বাঙালি বলিয়া পরিচিত হইবে। চাকমাকে যুদ্ধ করবার সময়, অস্ত্র ধরার সময় তো আপনি বলেন নাই তুমি তো বাঙালি না, তবে তুমি যুদ্ধে আসিও না। তাহলে যেই সংবিধানটা গণভোটে দেওয়া হয় নাই, যে সংবিধানটা ম্যান্ডেট নেয় নাই, যেই সংবিধানটা বানিয়েছে হচ্ছে 70-এর পাকিস্তানের নির্বাচিত গণপরিষদের সদস্যরা মিলে, তারা কিভাবে স্বাধীন বাংলাদেশের সংবিধান তৈরি করে? তার ম্যান্ডেট কোথায়? তাহলে কে 4র্থ সংশোধনী করলো? কে 73-এ বাংলাদেশের প্রথম নির্বাচনটাকে যাচ্ছে তাই করে একটা রাজবংশীয় শাসন কায়েম করলো, বাকশাল কায়েম করলো, আমার মতামতের অধিকার কেড়ে নিল? কাদের নেতৃত্বে বারবার বাংলাদেশ হোঁচট খেয়েছে?
ফ্যাসিবাদ কায়েম হয়েছে, বাকশাল 1-2 কায়েম হয়েছে, কাদের নেতৃত্বে জাতীয় পার্টির মতো প্রক্সি ভারতীয় আধিপত্যবাদী দল তৈরি হয়েছে এখানে, যারা বিপদে আপদে শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী লীগকে বাঁচানোর টুলস হিসাবে কাজ করেছে। দিজ আর ফ্যাক্টস, ফ্যাকচুয়াল রিয়ালিটিস। এই রিয়ালিটির চেকের উপরে ভিত্তি করেই হচ্ছে নতুন প্রজন্মকে তার শত্রু মিত্র চিনতে হবে, যে বাংলাদেশ রাষ্ট্রকে আগামী দিনে টিকে থাকতে হলে কার কাছ থেকে আপনি ঘরের বেড়া দেবেন। আমরা যখন ঘর বানাই, আমরা যখন দেয়ালটা তুলি, আমি অন্যের সাপেক্ষে দেয়াল তুলি। আমি সাপেক্ষটা কিভাবে ঠিক করি, কারণ কে আমার ক্ষতি করতে পারে, কে আমার বাড়িতে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, কোন বন্য পশুটা আমার ঘরে ঢুকে যেতে পারে, এই সাপেক্ষেই হচ্ছে আপনি রাষ্ট্র গড়ে তুলছেন। অতএব সেই জায়গাতে অনেকগুলো যে প্রশ্ন তুলে ধরলেন, সেই প্রশ্ন ওই যে ফ্যাক্ট চেকের কথা বললেন, সেখান থেকে মানুষ আসলে বিচার বিশ্লেষণ করে এটা বের করতে পারে। আমি আলোচনায় আবারও ফিরবো, রয়েছেন আপনারা দুজনই আমার সাথে। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথেই রয়েছেন, বিরতিতে যাব, ফিরবো শীঘ্রই। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে। আজ কথা হচ্ছে সংস্কার, নির্বাচন এবং জনগণের প্রত্যাশা, এই শিরোনামে আসবো ফাইমা নাসরিন মুন্নি আপনার কাছে। এবং আপনার কাছে আমি যেই বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে জামাত ইসলামের বক্তব্য নিয়ে একটা আপত্তি তোলা হয়েছে। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে দেশে দেশপ্রেমিক রয়েছে জামাত ইসলাম আর সেনাবাহিনী, এরকম যখন বক্তব্য এসছে বিএনপি এটার অনেক অনেক বিরোধিতা করেছে বা এটার প্রতি এক ধরনের প্রতিরোধ গড়ে তুলেছে। সেই জায়গায় শত্রুমিত্র চেনা আমাদের যেমন দরকার, দেশপ্রেমিকও তো আমাদেরকে চিনতে হবে। কিভাবে চিনব? এভাবে চেনা যায় যে ওই সময়ে আমাদের দলটার যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, উনি বলেছিলেন উই রিভল্ট, জানতেন জানের উপর দিয়ে যাবে পাকিস্তান আর্মি, সেখানে উনি কাজ করতেন। যে এই যে বিদ্রোহ, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, উই রিভল্ট বললেন, যে উনি স্বাধীনতার ঘোষণা করলেন উনি। কিন্তু এখন দেশপ্রেমিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলুন কিংবা আমাদের দেশনেত্রী, আমরা ওনাদেরকে কোনোদিন এই যে ভারতের বেলায় ফ্যাসিবাদের দোসর শেখ হাসিনা, ওনাকে আমরা যেমন বলতে শুনেছি আমি যা ভারতকে দিয়েছি সারা জীবন মনে রাখবে, কিংবা এই ফ্যাসিবাদের দোসর আরেকজন মন্ত্রী বলেছিলেন যে আমাদের সাথে ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, আমাদের সাথে তাদের রক্তের সম্পর্ক। এগুলো তো আমরা বিভিন্ন সময় শুনেছি। এখন দেখেন দেশপ্রেমিক চেনার উপায় কি? যারা দেশকে সত্যিকার অর্থে ভালোবাসে, যারা দেশের স্বার্থ বিকিয়ে দেয় না, যারা দেশের জন্য নিজের জীবন বিপন্ন করতে বিন্দুমাত্র পিছপা হয় না। যেমনভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনাকে জীবন দিতে হয়েছে। আমাদের দেশনেত্রীর উপর দিয়ে এই ওনার রাজনৈতিক জীবনে 1981 সনে শাহাদাত বরণ করবার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার উপর দিয়ে যেই ঝড়, যেই ঝাপটা, আপনি জানেন যে এই 2018 8ই ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় ওনাকে প্রথমে জেলবন্দি, তারপর গৃহবন্দী করে রাখা হলো। বাংলাদেশের কোনো আদালত, বাংলাদেশের কোনো কোর্ট, হ্যাঁ এস আলম, তাদের তদন্ত বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের দেশনেত্রীর মতন একজন মানুষ, ওনার সমস্ত হক জামিনের, একজন আইনজীবী হিসেবে বলি, আমার ছোট ভাইও তো একজন আইনজীবী, হক ছিল ওনার জামিনের, কিন্তু ওনাকে না ওটা থেকে বঞ্চিত করলো। তারপরে দেখেন ফ্যাসিস্টের সেই স্বৈরাচার কিভাবে 5ই আগস্ট চলে গেল। এখন তারা যদি দেশপ্রেমিক হতো, এই যে যাদেরকে এত সব দিয়েছে, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমাদের দল সবসময় বলেছে আমি আমার প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্ক মর্যাদার ভিত্তিতে হবে। মর্যাদা শব্দটা হচ্ছে এটা, হ্যাঁ, যে বন্ধুত্ব, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সমান সমান, আমি ছোট কিংবা আপনি বড়, হ্যাঁ, ওই জন্য যে আমাকে সবসময় খুব মাথা নুয়ে একটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত কোনো রিজনেও আপনার সাথে আমি কথা বলতে পারবো না, বিষয়টা তো তা নয়। একটা কথা আছে যে আমি আমার প্রতিবেশী বদলাতে পারবো না, ভালো কথা, কিন্তু প্রতিবেশী ওইটুকু আমরা বলতে পারবো। আমেরিকার পাশে ছোট্ট একটা দেশ আপনার ওই যে কিউবা, ফিদেল ক্যাস্ট্রো কিংবা রাউল ক্যাস্ট্রো, যারা তাদের যে শির দ্বারা
আমরা বলি না মেরুদণ্ড। তাহলে জামাতে ইসলামে আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি, আমি জামাতের কথাতেই আসছি। জামাতে ইসলাম যেমন সংগঠন হিসেবে নিজেকে দেশপ্রেমিক দাবি করলো, বিএনপিও কি সংগঠন হিসেবে নিজেকে দেশপ্রেমিক দাবি করছে, বাকিদের কি দেশপ্রেমিক মনে করছে না? এরকম যে যখন বলবে সে কি তখন শুধু নিজেকেই দেশপ্রেমিক দাবি করবে, এরকম কি না ব্যাপারটা? এটা আমি মনে করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো কথা বলবে। কারণ কি, সবচাইতে বেশি মুক্তিযোদ্ধার সংখ্যা বিএনপিতে। আপনি জানেন যে আমাদের দলের বীর উত্তম, বীর প্রতীক, হ্যাঁ, জীবিত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ যে সম্মান সেটা তো বিএনপির আছে। কাজেই মুক্তিযোদ্ধার দল যদি বলেন, স্বাধীনতার সপক্ষ শক্তি যদি বলেন, তো সেটা আপনি বিএনপি, এটা তো কোনো প্রশ্নই আপনার ওঠে না। দেশপ্রেমিক দেখেই তো আমাদের দেশনেত্রীকে এই পরিমাণ অত্যাচার আর নির্যাতন সহ্য করতে হয়েছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে দেশান্তরী নির্বাসিত জীবন দীর্ঘ সময় কাটাতে হচ্ছে। ওনার যে ছোট ভাই আরাফাত রহমান কোকো, উনি ইন্তেকাল করেছেন কেন? 1/11-এর সময় ওনাদের 2 ভাইয়ের ওপর যেই পরিমাণ অত্যাচার, এগুলো সবগুলোই হচ্ছে বিএনপি যে সংগঠন হিসেবে দেশপ্রেমিক সেটার সপক্ষে আপনি যুক্তি উপস্থাপন করছেন। বিদেশে যায়নি, আমি বলছি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি দেশপ্রেমিক কিনা। আমি আসছি, দেখেন অন্যান্য রাজনৈতিক দল দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নন, সেটা বাংলাদেশের 18 কোটি জনগণ আছে, বাংলাদেশের প্রতিটা মানুষ সেটার আপনার ন্যায় বিচার করবেন। কেন জানেন? যে আমি একটা দলের প্রতিনিধিত্ব করছি, এখানে আমার ব্যক্তিগত মতামতটা তো আই ক্যান নট ইম্পোজ হিয়ার। এখন যদি আমার দল ওনারা যেটা বলেছেন, হ্যাঁ, এখন হয় কি রাজনীতিটা একটু, আমি একটা কথা একটু বলবো, পলিটিক্স ইজ চেঞ্জিং রাইট নাও। আমরা যে গতানুগতিক একটা রাজনৈতিক ধারা, রাজনৈতিক রীতিনীতি, নর্মস, কাস্টমস এবং ট্রেডিশনের কথা বলছি, দেখে এসছি, সেখান থেকে এখন আমরা যে একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, সেখানে আমরা ওই হাইওয়েতে উঠবো, গণতন্ত্রের যে রাস্তা, গণতন্ত্রের যে পথ, এখানে নতুন রাজনীতি, এখানে নতুন চিন্তা, এখানে আমাদের জনসংখ্যার 60% ওপরে হচ্ছে তরুণ জনসংখ্যার। কাজেই তাদের চিন্তাকে, তাদের ভাবনাকে, তাদের রাজনীতিকে, এই নতুন রক্তকে আমরা ধারণ করতে চাই। কেন জানেন? কারণ আমাদের তারুণ্যের অহংকার, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন এবং আমাদের অঙ্গ সংগঠন সহ তরুণ যেই আমাদের অর্গানগুলো আছে, ওনারা প্রত্যেকেই, আমরা কিন্তু কখনো তরুণরা ভোট দিতে পারেনি এই ভয়ঙ্কর 15 বছর ধরে ক্রমাগত আমরা বলে আসছি যে ভোট দিতে দেয়নি, ভুয়া ভোট হয়েছে, গায়েবী ভোট, রাতে ভোট, দিনে ভোট হচ্ছে না, আপনার বিনা ভোটের এমপি হয়েছে। এটা ভিন্ন প্রসঙ্গ, আমি এই প্রসঙ্গে আসব। আমি তরুণদের কথা বলছি। আমি এই জায়গাটায় একটু আপনার বক্তব্যটা নিতে চাই যে বিএনপি দেশপ্রেমিক একটি সংগঠন, সেটার পক্ষে এটাই তো বললাম, সেটার পক্ষে আপনি অনেক যুক্তি উপস্থাপন করলেন, কিন্তু হয়েছে আপনি যেটা বললেন যে জনগণই তা বিচার করবে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো দেশপ্রেমিক কিনা, তাহলে বিএনপির পক্ষ থেকে বিরোধিতা করবারই বা দরকার কি? তাহলে তো জনগণই সেটা বিচার করবে। শুনেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে অনেক কথাই হবে, অনেক মত আসবে, অনেক পথ আমরা দেখব। আজকের আয়োজনে আপনারও এই বক্তব্যই শেষ না। আমি আপনার কাছে নিঃসন্দেহে আবার ফিরবো। ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে একটু জানতে চাই, কোনো একটি রাজনৈতিক সংগঠন নিজেকে দেশপ্রেমিক দাবি করতে কতটা পারে? যে আমি আর অমুক আরেকটি সংস্থা বা সংগঠনই শুধুমাত্র দেশপ্রেমিক, অন্যরা দেশপ্রেমিক না, এটা দাবি কতটা করতে পারে? দেখেন, এই বক্তব্যের ক্লারিফিকেশন আসলে ওনারা দিলে ভালো হইতো। আপনারা যদি ওনাদেরকে ডাকতেন, ডেকে জিজ্ঞেস করতেন যে ওনারা তো সপক্ষে যুক্তি দিতেন যে কেন ওনারা দেশপ্রেমিক, কিন্তু কতটা এই দাবিটা কতটা করতে পারে আমি জানি না। আমি এটার পুরো পূর্বাপর আগে পরে কোনো বক্তব্য, ইভেন্ট, কোন অকেশন উনি বলেছেন এগুলো আমি কিছু জানি না। আমি শুধু হেডলাইনটাই দেখেছি যেটা আপনি বলেছেন। আমি বোধ করছি যে আসলে প্রত্যেকটা দলে, সংগঠনে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দেশপ্রেমিক মানুষ যেমন আছে, বাটপার টাইপের লোকও আছে। যেমন দেখেন, সেনাবাহিনীর কথা ধরেন, সশস্ত্র বাহিনীর কথা চিন্তা করেন, আমাদের ডিজিএফআই, এনএসআই, র্যাব, সশস্ত্র বাহিনী গত 16 বছর
কি পরিমাণ গুম, খুন, অত্যাচার, নির্যাতন করেছে। হেন কোনো মানবাধিকার লঙ্ঘন নাই যার সাথে সশস্ত্র বাহিনীর শত শত কর্মকর্তা জড়িত না, হেন কোনো অপরাধ নাই ছিল, এখন সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট, চুরি চামারি করার পিছনে সশস্ত্র বাহিনীর লোকজন দায়ী আছে। এনএসআই এর প্রধান ছিল সাম জোবায়ের, আপনার লন্ডনে একটা বাড়ি কিনছে 3 মিলিয়ন পাউন্ড দিয়ে, মানে এটা বাংলা টাকায় কত এটা আমাকে এখন কাউন্ট করতে হবে আর কি, 30 লক্ষ মানে মানে পাউন্ডের উপরে আর কি। এরপরে হচ্ছে ডিজিএফআই এর এক প্রধান ছিল আওয়ামী লীগের আমলে, 3,500 কোটি টাকা লুট করছে, লুট করে আমেরিকাতে ম্যাসিভ জমি জমা করেছে। এইটা যেমন সত্য যে এই সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী ব্যাপক আকাম কুকাম করছে গত 16 বছরে, কিন্তু এই সেনাবাহিনী আবার এই আন্দোলনে জনগণের পক্ষে চলে আসছে। হাজারে হাজারে আপনার যখন দরবার হয়, দেখেন আপনাদের মনে থাকার কথা যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জুনিয়র অফিসারদের ওপিনিয়ন বুঝবার জন্য কিন্তু তিনি দরবার করেছেন, এবং ইট ওয়াজ এ ভেরি টার্নিং পয়েন্ট ইভেন 3 তারিখে সম্ভবত। সেখানে জুনিয়র মিলিটারি অফিসাররা কিন্তু ভেরি ভোকাল ছিলেন এবং তারা বলেছেন যে আমরা আমাদের কাপড় খুলে ফেলবো, আমাদের ব্যাচ পোশাক খুলে ফেলবো, কিন্তু দেশের মানুষকে গুলি চালাইতে পারবো না, মারতে পারবো না, ওনারা বলেছেন। এবং এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এরকম একটা প্রফেশনাল মিলিটারি অফিসার এই ধরনের কথা বলা কিন্তু কাইন্ড অফ রাষ্ট্রদ্রোহিতার সামিল, যে আমি কমান্ড মানবো না। তো সেই জায়গাতে কিন্তু হাজার হাজার অফিসাররা, শত শত অফিসাররা এই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হিসাবে কাজ করেছেন। হাজার হাজার সিপাহীরা, বিডিআর জওয়ানরা, বিডিআর অফিসাররা, সামরিক বেসামরিক সামরিক যারা রিটায়ার্ড ছিলেন, রাওয়ার অফিসাররা, হাজারে হাজারে আপনার এই গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছে। আপনি দেখেছেন যে ডিওএইচএসে রিটায়ার্ড মিলিটারি অফিসাররা, তারপরে চিটাগংয়ের ডিওএইচএসে আপনার রিটায়ার্ড মিলিটারি অফিসাররা, মিরপুরের ডিওএইচএসে রিটায়ার্ড মিলিটারি অফিসার এবং তাদের ফ্যামিলিরা কীভাবে হাজারে হাজারে মিছিল করেছে, যেটা আনপ্রেসিডেন্টেড ছিল। অতএব দেশপ্রেমিকত্বের পরিচয় এই সেনাবাহিনীর অনেক সদস্যরা দিয়েছেন, আবার অনেকে দিতে ব্যর্থ হয়েছেন, এবং যারা দিতে ব্যর্থ হয়েছেন গত 16 বছর যারা ফ্যাসিবাদের দালালি করেছেন, এমন অনেক দালাল এখনও চাকরিতে রয়ে গেছেন। ঠিক একইভাবে ব্যুরোক্রেসিতে দেখেন, ব্যুরোক্রেসিতে দেশপ্রেমিক মানুষ আছে, জেনুইনলি সার্ভিস করেছে, সততার সাথে কাজ করেছে, কিন্তু এমন মানুষ ছিল যারা তো রাতে ভোট করে দিয়েছে, পুলিশের লোকরা রাতের বেলা ভোট করে দিয়েছে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকার বিনিময়ে, হাজারে হাজারে করেছে, 1-2 না। বাংলাদেশের টিএনও, ডিসি, এসপিরা রাতের ভোট করে দিয়েছে, আবার করতে অস্বীকার করেছে এমন সরকারি কর্মকর্তাদেরকে আমরা চিনি। আপনি একদম সুস্পষ্ট করলেন যে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনি দলকে আকারে, সংগঠন আকারে, স্টেটের কোন প্রতিষ্ঠান আকারে আপনি কাউকে বলতে পারবেন না যে এটা এরকম, এটা সেরকম। রাদার দেন হচ্ছে সব জায়গাতে ভালো মানুষ আছে, সব জায়গায় দালাল আছে। আবার দেখেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে এমন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দিব্যি এখন চাঁদাবাজি করতেছে, কারওয়ান বাজার দখল করে ফেলছে, ইসলামী ব্যাংক দখল করতে যাচ্ছে, পপুলার ইন্স্যুরেন্স দখল করতে যাচ্ছে, হাটে ঘাটে মহাখালী, সায়দাবাদ, গাবতলী দখল করে ফেলছে, সারা বাংলাদেশে যা যা ছিল দখল করবার সব দখল করে ফেলছে রাজনৈতিক ব্যানারে। তাহলে একই অঙ্গে যে বহুরূপ আছে সেই জায়গাটা আমরা দেখতে পেয়েছি। অতএব এক্স্যাক্টলি কাউকে নিজেকে মোত্তাকি মনে করা, অন্যকে কম ভালো মনে করা, অথবা নিজেকে একটু বেশি ভালো মনে করা, এই তর্কে না গিয়ে দেখতে হবে। এই জায়গা থেকে আপনি এটা স্পষ্ট করলেন যে ক্রাইটেরিয়া বেসিস হওয়া দরকার, নীতির উপরে ভিত্তি করে মানুষকে জাজ করতে হবে যে আসলে কে দেশের পক্ষের মানুষ, আসলে কে দেশের বিপক্ষে। গণ অভ্যুত্থানের সময়, ক্রিটিক্যাল টাইমে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কারা কারা কোন সময়টাতে কি রোল প্লে করেছে, তার উপরে ভিত্তি করেই আপনি দেশপ্রেমিক কিনা দেশপ্রেমিক সেভাবে আসলে খুঁজে বের করা যাবে। আপনি একই অঙ্গে বহুরূপ যখন বললেন, তখন আমি একটু জাতীয় ঐক্যের সাথে এখানে মিলাতে চাই। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনেক কিছু হতে পারে, সংস্কার হতে পারে, ইভেন সংবিধান সংস্কারের কথাও বলা হচ্ছে। সংবিধান সংস্কার কমিশনের প্রধানও বলেছেন যে একটা সনদ তৈরি করে রাখা যেতে পারে, যে নির্বাচন পরবর্তী সময় এটা একদম সংসদের সুপারিশের ভিত্তিতে পুনর্লিখন কিংবা পরিবর্তন, পরিমার্জন সব সম্ভব। তাহলে সেই জায়গায় যদি একই অঙ্গে বহুরূপ থাকে, এতগুলো রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলের মধ্যে ভালো খারাপ আপনার বক্তব্য অনুসারে সেভাবে যদি আমরা ভাবি, তাহলে ঐক্যমত্যে আমরা পৌঁছাতে পারবো কিনা? কারণ দলের মধ্যে থেকে কেউ বলবে ঠিক আছে আমরা একমত হই, সব দলগুলোরই ভালো লোকগুলো বলবে একমত হই, আবার আপনি যেটা বললেন যে খারাপ লোকও রয়েছে প্রতিটা দলের মধ্যে, তারা তো একমত হতে দিবে না। হবে কি ব্যাপারটা? তাহলে লার্জলি মোটা দাগে দেখবেন যে মানুষের সমাজ সাধারণত ভালো কাজে একমত হয়। মোটা দাগে অধিকাংশ মানুষ দেখবেন, আপনি যদি একজন যে কোনো র্যান্ডম লোককে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি চুরি ছিনতাই পছন্দ করেন কিনা,
উনি আপনাকে বলবে যে না পছন্দ করি কিনা। সরকারি অফিসে ঘুষের লেনদেনকে আপনি সমর্থন করেন কিনা, বলে যে না, বলবে যে আমি সমর্থন করি না, যদিও তিনি হয়তো ঘুষের লেনদেন করেন। মোটা দাগে দেখবেন যে মানুষের চরিত্রের ভিতরে একটা ভালো খারাপের জাজমেন্ট ক্যাপাসিটি আছে, এবং লার্জলি সমাজ কখনো খারাপ বিষয়ে একমত হয় না বলেই দেখেন যখন ফরেন সার্ভিস একাডেমিতে প্রফেসর ইউনুস সবাইকে ডাকলেন, ইসকনের ঘটনা, অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হলো চিটাগংয়ে ব্রুটালি, আমাদের আগরতলা, দিল্লি এবং কলকাতায় আমাদের হাইকমিশন ভাঙচুর, মিছিল, মিটিং যেগুলো করা হয়েছে, এর প্রেক্ষিতে দেখেন এত ইখতিলাফ আছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, তারপরে কিন্তু সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। 53টা রাজনৈতিক দল, এক্সট্রিম বাম, এক্সট্রিম ডান, সবাই সেখানে উপস্থিত ছিল, এক মঞ্চে উঠে একটা ছবি তুলেছে। আপনি লাল সবুজের পতাকাকে রিপ্রেজেন্ট করে এর থেকে পাওয়ারফুল পিকচার গত 53 বছরে আর পাবেন না, যে এটাই বাংলাদেশ, এটাই আমরা, এটাই হচ্ছে আমাদের ঐক্যমতের জায়গা। কিসের ঐক্যমত এখানে? আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের আত্মমর্যাদা, আমাদের জাতীয় স্বার্থ, এই প্রশ্নে সারা বাংলাদেশ একমত। এর বাইরে এর মধ্যে আপনি দলগুলো বিতর্ক করবে, ইস্যু নিয়ে কথা বলবে, মুন্নিয়াপার সাথে আমি একমত হব, দাঁড়াবে। এই জায়গায় আপনি অনেক বেশি প্রত্যাশী। আমি বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাবার আগে ফাহিমা নাসরিন মুন্নি, আপনার কাছে প্রশ্নটা রেখেই যাই। সংবিধান সভা হতে পারে, সংবিধান সংস্কার কমিশনের প্রধান যেটা বলেছেন সভা হতে পারে, বা যে প্রশ্নটা করেছিলাম যেটি সনদ তৈরি করে রাখা যেতে পারে, সেটা হলে আসলে বিএনপি কতটা চায় যে তেমনটা হয়ে থাকলে নির্বাচন পরবর্তী সময়ে যারাই শাসনভার নিবে তারা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবে। আমি বিরতি থেকে ফিরে এসে আপনাকে শুনবো। সম্মানিত দর্শক, আপনার মতের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরবো শীঘ্রই, সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে। কথা হচ্ছে সংস্কার, নির্বাচন এবং জনগণের প্রত্যাশা, এই শিরোনামে। আমি ফাহিমা নাসরিন মুন্নি আপনার কাছে আসি, প্রশ্নটা করেই রেখেছিলাম যে সেই সংবিধান সভা হতে পারে যেটা সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেছেন। প্রফেসর আলী রিয়াজ যেখানে বলছেন, সেখানে কিন্তু তিনি বলছেন যে সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে জনগণের ম্যান্ডেট দরকার, এবং সেই ম্যান্ডেট যেখানে দরকার সেখানে গণভোটও হতে পারে, যে তারা আসলে সেটা আগে হোক পরে হোক একটা গণভোট হতে পারে, নির্বাচনের আগে পরের কথা উনি বলেছেন। আপনি কি ভাবছেন, বা বিএনপি কি ভাবছে? না, সেটা তো আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস সাহেবের বক্তব্য আজকে এসছে গণমাধ্যমে, যে শহীদের রক্তের ওপর দিয়ে সংবিধান বাতিলের চেষ্টা দুঃখজনক বলেছেন। এখন আমাদের এই গণ অভ্যুত্থানে তো দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের, আবু সাইদ প্রথমজন রংপুরে যেভাবে শহীদ হয়েছেন, এবং অন্যান্য হাজার হাজার ছাত্র জনতার রক্তের ওপরেই অন্তর্বর্তী যেই সরকারটা এসছে, বিএনপির 462 মানে 60-এর অধিক আমাদের নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন এই গণ অভ্যুত্থানে। এখন আমরা ইনক্লুসিভ, আমি বলেছি যে আমরা চাচ্ছি ইনক্লুশন, যে কোনো বিভেদ সৃষ্টি আমরা করতে চাচ্ছি না। কারণ কি, যে সারা বাংলাদেশের মানুষই চেয়েছিল ফ্যাসিবাদের পতন, এক দফায় যখন এসে দাঁড়ালো। আর তার আগে 15 বছর আপনি যদি দেখেন যে আমাদের ওপর সিস্টেমেটিক্যালি আমাদের দলটাকে ভাঙার কি ভয়ঙ্কর চেষ্টা ওই আওয়ামী লীগ আপনার করে গেছে। আমাদের প্রায় 1600 জনের মতন গুম কমিশন পেয়েছে, গুম করেছে, দেখেছেন নিশ্চয়ই। আপনি জানেন ইলিয়াস আলী চৌধুরী আলম সহ আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী গত 15 বছরে গুম, হাজার হাজার নেতাকর্মী খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নামে আপনার জেলে হত্যা, ভয়ঙ্কর টর্চার আমাদের ছাত্র নেতাদের যে কিভাবে করেছে, এবং আমাদের দেশনেত্রী এবং ওনার 2 সন্তান অ্যাক্টিং চেয়ার সহ তাদের উপর যেই 1/11-এর সময় ভয়ঙ্কর নির্যাতন, নির্মমতা, সেটা তো আমরা সবাই দেখেছি। এখন হয় কি, যে আমরা যে কথাটা বলতে চাচ্ছি, ম্যান্ডেট, এটা জরুরি, জনগণের ম্যান্ডেট, এটা তো অবশ্যই দরকার আছে। জনগণ ম্যান্ডেট এখন কাকে দেয়? জনগণ, স্টেক হোল্ডার্স, জনগণকে রিপ্রেজেন্ট করছে কারা? যারা জনগণের প্রতিনিধি, সত্যিকার অর্থে জনগণ
যদি তাদের ভোটের যে অধিকার সেটা গত 4টা টার্মে প্রয়োগ করতে পারেনি। না, এখানে সুনির্দিষ্টভাবে আমি সংবিধান সংস্কারের কথা আমি সেটার মধ্যেই ম্যান্ডেটের কথা এনেছি, আমি সেটার মধ্যেই বলতে চাচ্ছি যে কতটা চাচ্ছে এই সংস্কার। না, আমি বলছি যে দেখেন সংবিধান, আমি তো আপনি শুনলেন মির্জা আব্বাস সাহেব বলছেন যে নতুন করে সংবিধান লিখবেন নাকি সংবিধান আপনার সংশোধন করবেন। এখন এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এগুলো তো আমাদের মানুষজনের মনে আছে। কেন? কারণ যেহেতু প্রতিনিধিত্বশীল একটা সংসদ আমরা পাইনি, দুঃখজনক হলেও তো এটাই সত্যি। আমরা ফাহিমা নাসরিন মুন্নি, আমি মনে হয় আরেকটু স্পষ্ট করি, সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন এখানে একটি সনদ তৈরির কথা বলেছে এবং যে সংস্কারই হোক না কেন তারা পর্যালোচনা করছে না। আমি একদম সেই 47-এর কথা বা তারও আগে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন সব কিছুই পর্যালোচনা করছে, পর্যালোচনা করে বা 72-এর সংবিধান পর্যালোচনা করে একটা সংস্কারে যাবে, একটা সনদ তৈরি হলো। কথাটা হচ্ছে সেই সনদটা তৈরি করার পরে যারা নির্বাচনের পর নির্বাচিত সরকার হবে তারা সেটা কি সংসদে সেইটা যে পাশ করার বা সুপারিশের ভিত্তিতে পুনর্লিখন বা পরিবর্তন পরিমার্জন সেটা করবে কিনা, তারা পরে ওটা ফেলে দেবে কিনা, এই জায়গাটাই বলা হচ্ছে যে একটা সনদ তৈরি করে রাখলে তারা যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকে তাহলে তারা ওটা পাশ করতে বাধ্য, নির্বাচিত সরকার ফেলে দিতে পারবে না। সেই জায়গায় জনগণের একটা ম্যান্ডেট যদি দরকার হয় গণভোট হতে পারে। আমি এই জায়গাটা জানতে চাচ্ছি আপনাকে। এটা তো আপনার অ্যান্টিসিপেশন, আপনি অ্যান্টিসিপেট করছেন কি হতে পারে। এখন রাজনীতি আমরা এইভাবে আমরা কিন্তু সংবিধান সংস্কার কমিশনের প্রধান এভাবেই বলেছেন। আমি বলছি আপনাকে যে আপনি অ্যান্টিসিপেট করছেন, এটা হলে এটা হতে পারে, ওটা হলে এটা হতে পারে। হ্যাঁ, তো ভালো কথা, অ্যান্টিসিপেশন থাকতেই পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে ওই যে সংস্কার, সংস্কার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কারটা আজকে থেকে 53 বছর আগের সংস্কার একরকম, আজকে থেকে 10 বছর আগের ওটা হয়তো ভিন্ন রকম হতো। আজকে 24-এর এই জুলাই আগস্টের যে আপনার চেতনা, যেটা সত্যিকার অর্থে গণ অভ্যুত্থান যেটা দাঁড়িয়েছে, সেখানে সংস্কার, হ্যাঁ সংস্কার তো হতেই পারে। এখন ন্যূনতম সংস্কারের কথা আমাদের মহাসচিব বলেছেন, ন্যূনতম সংস্কার, হ্যাঁ, যে সংবিধান সংস্কার করবেন ভালো কথা, অন্যান্য নির্বাচন কমিশন সংস্কার করতে হবে, ঠিক আছে, আমরা সংস্কারের পক্ষেই আছি, আমরা মোটেই সংস্কারের বিপক্ষে স্ট্যান্ড নেইনি। কারণ এইটা, এই যে দেখেন এই বইটা ভিশন 2030, এটা কিন্তু বহু আগে, হ্যাঁ, এটা দেয়া হয়েছিল এবং পরবর্তীতে বলেছি 31 দফার কথা। এখন দেখেন মূল কথাটা কি, মূল কথাটা হচ্ছে যে আমরা সংস্কার করতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে জনগণের ম্যান্ডেট, হ্যাঁ, আবার এবং সেই সাথে যে রেফারেন্ডামের কথাটা আপনি বললেন, যেটা জনগণের ইচ্ছার যেই প্রতিফলন, যেটা সংবিধান থেকে মুছে ফেলেছিল ফ্যাসিবাদের যারা দোসর, সেটাকে পুনঃস্থাপিত করা হয়েছে ইতিমধ্যে, আপনি বোধহয় জানেন না, হাইকোর্টে জি মামলা, আমি সেটার কথা বলছি। কাজেই জনগণের এই মুহূর্তে যে কি চাচ্ছে সেটা নেয়া, আর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নির্বাচিত সংসদে সত্যিকার অর্থে নির্বাচিত হয়ে যারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে, তারা তো রাজনীতি। আপনি সেক্ষেত্রে বললেন যেহেতু চলমান প্রক্রিয়া, সেক্ষেত্রে সংস্কার আগেও হতে পারে পরেও হতে পারে, সংস্কার সংস্কার করে ফেলা যাবে, এটা যেমন সম্ভব না তেমন থাকবে না। ফাহিমা নাসরিন মুন্নি, আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি আরেকটি প্রসঙ্গ এখানে একটু আনতেই চাচ্ছি। সংস্কার যেমন দরকার, সেটা আগে পরে এই বিবেচনায় একটা ঐক্যমত্যের দরকার রয়েছে, কিন্তু সবচেয়ে যেটা দরকার জনগণ কি চাচ্ছে এই কথাটা যদি আমরা ভাবি, তাহলে সেই 1971 সালে যেমন আপনি তখনও বলছিলেন সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সেগুলো পরবর্তীতে প্রতিফলিত হয়নি বাংলাদেশে। আবার 2024 সালে এসে বৈষম্য বিরোধী, এই বৈষম্য নিরসন কতটা হয়েছে আজও আমরা দেখি রাস্তায় নামতে হচ্ছে মানুষকে নানান দাবি দেওয়া নিয়ে। কেন তাহলে বৈষম্য নিরসন কিভাবে হবে, সেখানে কতটা ভাবছি? এটা হচ্ছে যে আপনার রাষ্ট্রের একটা বড় স্কিল হচ্ছে গভর্নেন্স, আপনি কিভাবে শাসন করছেন।
এবং আমরা গত 5 মাসে যেটা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা মণ্ডলীর অনেকেই হয়তো ব্যক্তি হিসাবে ভালো মানুষ, সৎ মানুষ, আন্তরিক মানুষ, কিন্তু রাষ্ট্র বোঝার ক্ষেত্রে এবং পারফরমেন্স ডেলিভারির ক্ষেত্রে, গভর্নেন্সের ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আছে। অলমোস্ট প্রায় উপদেষ্টাকেই দেখতে পাচ্ছি যে আপনার ন্যূনতম রাষ্ট্র বোঝার কোনো ক্যাপাসিটি, সক্ষমতা দেখতে পাচ্ছি না। এক্সাম্পল দিই, রিসেন্টলি দেখেন আপনার আমাদের যে ডাক্তারদের 2টা আন্দোলন চলছে। একটা হচ্ছে 42তম বিশেষ বিসিএসে 2000 ডক্টরকে আপনার সিলেক্ট করে চূড়ান্ত করা হয়েছে, কিন্তু তাদেরকে আর মনোনয়ন দেওয়া হয়নি 21-22 সাল থেকে, আপনার 3-4 বছর হয়ে গেছে, মানে নিয়োগ দেওয়া হয়নি আর কি। এবং আপনি যদি পত্রিকা খোলেন আপনি প্রত্যেক দিন দেখবেন যে আমাদের বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অভাবে টোটাল হেলথ কেয়ার সিস্টেম কলাপস করেছে। বিভিন্ন পত্রিকাতে দেখলাম আপনার এই মুহূর্তে আমাদের 6 থেকে 7,000 ডক্টর দরকার। তো সেখানে আপনি 2000 ডক্টর পরীক্ষা পাশ করা, ভাইভায় পাশ করে ফেলছে, চূড়ান্ত হয়ে আছে তালিকাতে, এবং প্রজ্ঞাপনেও লেখা ছিল প্রথমে 2000 নেবে, পরে 4000 নেবে, পরে সরকার প্রজ্ঞাপন সংশোধন করে বলেছে আমরা আরও 2000 নেব। তাহলে 2000 সিলেক্ট করার পরে তাদেরকে নিলেন না কেন? 3 বছর 4 বছর হয়ে গেছে। এই মানুষগুলো এখন অধিকাংশ ডক্টররা হচ্ছে আপনার FCPS পড়াশোনা করছে, পোস্ট গ্রাজুয়েট যে রিসার্চ, PhD এগুলো নিয়ে পড়াশোনা করছে, এবং এক্সপার্টিস কনসালটেন্ট হওয়ার জন্য তারা নিজেদেরকে ডেভেলপ করছে, এবং তাদেরকে রাস্তায় কাজ করতে হচ্ছে। তাদের পেশা নাই, কোথাও পরিচয় দিতে পারছে না, কোথাও ভালো ক্যারিয়ারে যেতে পারছে না, কিন্তু সরকারও দেখেন এই কাজটা করতে পারছে না। দ্বিতীয় আরেকটা জিনিস দেখেন, ডাক্তারদের একটা অংশ আন্দোলন করছে যারা পোস্ট গ্রাজুয়েট রিসার্চ করছেন বিভিন্ন হাসপাতালে, যারা কনসালটেন্ট হবার জন্য কাজ করছেন, এই ডাক্তারদেরকে কোনো কোনো দিন 36 ঘন্টা টানা শিফট করতে হয়। তাদের সরকারের স্কলারশিপ হচ্ছে মাত্র 25,000 টাকা। এখন চিন্তা করুন, যেখানে ডাক্তার, ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সেই 25,000 টাকা কিভাবে চলবে? তার প্রাইভেট প্র্যাকটিস করার অনুমতি নাই, তার চাকরি করবার অনুমতি নাই, আপনি তাকে সারাদিন হাসপাতালে রাখছেন। তারা দাবি করছে ন্যূনতম 50,000 টাকা দেওয়া হোক। ভারতে, পাকিস্তানে, আশেপাশে সব দেশে 50-60,000 টাকা দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে সরকারের কাছে কি টাকা নেই? টাকা আছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা গত কয়েক বছরের যে বাজেট দেখলাম, তার 28 থেকে 35% টাকা মন্ত্রণালয় খরচ করতে পারে না, ফেরত পাঠায় দেয় সরকারকে। এত পরিমাণ দুর্নীতি, চুরিচামারির পরেও এই ডাক্তারদের টাকা খরচ করতে পারে না। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা পারে না, এটা প্রতি বছর একটা হেডলাইন হয় দেখবেন। তাহলে এই যে স্কলারশিপে যদি 25,000 টাকাটা আপনি 50,000 টাকা করেন, আপনার খরচ হবে 120 কোটি টাকার মতো মাসে, মানে বছরে। রাষ্ট্রের জন্য 120 কোটি টাকা ভিক্ষুকের টাকার থেকেও কম টাকা, কোনো টাকাই না এটা। অথচ দেখেন এই মানুষগুলো আজকে সারা দিন আন্দোলন করতেছে, সকাল থেকে শাহবাগের মোড়ে হাজার হাজার ডক্টরকে দেখে আসলাম, বসে আছে এখনো, অ্যাজ উই টক নাও, এখনো মোমবাতি জ্বালায় বসে আছে এখানে। কারো কোনো ন্যূনতম, এই যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, স্বাস্থ্য সহকারী উপদেষ্টা বলেন, সচিব বলেন, অধিদপ্তরের ডিজি বলেন, কারো ন্যূনতম কোনো মাথা ব্যথা নেই সেগুলো নিয়ে। এই যে গভর্নেন্স ইস্যু, বৈষম্যের আন্দোলন করে তো একটা গণঅভ্যুত্থান হয়েছে, তাহলে ন্যূনতম অধিকারের জায়গাতে কেন লড়াই করতে হয়েছে? আবার উল্টা দেখেন সচিবালয়ে কি হচ্ছে, আজকে শেষ করতে হবে, মাস্তানি করে করে পদোন্নতি নেওয়া হচ্ছে। 128 জন এডিশনাল সেক্রেটারি পোস্ট, 528 জন আপনার পদোন্নতি পেয়েছে, পোস্টিং পাচ্ছে না এখন। এই পোস্টিং না পাওয়া অফিসাররা আবার মিছিল মিটিং করছে। এই বৈষম্য রয়েছে, এবং যে যার দাবি দেওয়ার জন্য যদি এভাবে রাস্তায় নামতে থাকে, সেটা দেশের জন্য আসলে কতটা ভয়ঙ্কর চিত্র হবে। আমি একদম শেষ 1 মিনিট আমার হাতে রয়েছে, যদিও এই প্রসঙ্গ তুললে হয়তো আপনারাও বলবেন যে এটা বলবার জন্য আর একটু সময় দরকার। যদি মহার্ঘ ভাতা আসে, সেই মহার্ঘ ভাতা আসলে বাজারের কি পরিস্থিতি হবে? সেখানে বৈষম্য কতটা তৈরি হবে? কারণ বেসরকারি যারা পর্যায়ে কাজ করছে, দিনমজুর, নানান যে পেশার, শ্রেণী পেশার মানুষ, কি হবে চিত্র? ছোট্ট করেই শুনতে চাই। দেখেন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের নাভিশ্বাস তো উঠেছে। এই সরকারের তো দেখতে দেখতে অন্তর্বর্তীকালীন যে সরকারটা আছেন তাদের তো প্রায় 5 মাস চলে গেল। এখনও যদি আমাদের যে শুনতে হয় সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না, এটা সেটা নানান কথা, তাহলে প্রশ্ন তো স্বাভাবিকভাবেই জাগবে মানুষের মনে যে এখানে গভর্নেন্স তো আপনাকে সরকারে যেহেতু আছেন সেটা তো এনশিওর করতে হবে। সাধারণ মানুষ স্বস্তিতে নেই, সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে তাহলে সেই বৈষম্য দূরীভূত হলো কিনা। যদিও এরকম আরো অনেক প্রশ্ন রয়েছে, আমরা আরেকদিন আবার ফিরব সেই মানুষের মতের প্রতিফলন ঘটাতে। আমাদের আপনার মত এই অনুষ্ঠানে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আপনাকে, এবং ফাহিমা নাসরিন মুন্নি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। এবং আপনার মত তো আপনাদেরই অনুষ্ঠান, আপনাদের মতের প্রতিফলন হয় আমাদের এখানে সম্মানিত অতিথি যারা থাকেন তাদের আলোচনার মধ্য দিয়ে। নিঃসন্দেহে আমরা আবারও ফিরব অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের মতের প্রতিফলন ঘটাতে। সেই পর্যন্ত চ্যানেল 9-এর পর্দায় চোখ রাখুন।